ত্রয়ী বেশ উৎসুক হয়ে এই প্রথমবার নিজেকে সুপ্তের স্ত্রী বলে পরিচয় দিল। নিশ্চয় লোকটি সুপ্তকে চিনে। আরসালাম এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল ত্রয়ী সুপ্তের স্ত্রী, আর তাকে মারার জন্য যে লোকটাকে নিয়ে এসেছিল। কিন্তু হলোটা কি? শিকার জ্যান্ত, আর শিকারী স্বয়ং মরে পড়ে আছে। আরসালামের ভাবনার মাঝে ত্রয়ী বলে ওঠে, আপনি এবার আসতে পারেন। আমার স্বামী চলে এসেছে। উপকার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ত্রয়ীর কথা শেষ করে ঘাড় সামান্য কাত করে আরসালামের পেছনে ব্যস্ত ভঙ্গিতে হেঁটে আসা যুবকটিকে দেখে। কফি কালারের শার্ট ইন করে পরা, কালো প্যান্ট পরিহিত যুবকের কাছাকাছি আসতেই ত্রয়ীর হৃদয়ের অসম্ভব ভয় কর্পূরের ন্যায় অদৃশ্য হয়ে যায়। সুপ্ত হেঁটে আসতে আসতে ত্রয়ীর সামনে একজন পুরুষকে দাঁড়ানো অবস্থায় দেখে ভ্রু কুঁচকায়। তবে কাছাকাছি এসে যখন আরসালামের মুখ দেখে তখনই তার দৃষ্টি অবিশ্বাসের পরিণত হয়। আরসালাম জেল থেকে বেরিয়েছে। ত্রয়ীর অগোচরে দুজনের মাঝে এক ভয়ানক দৃষ্টির বিনিময় হয়। সুপ্ত ত্রয়ীর পাশে এসে দাঁড়াতে আরসালাম প্রস্থান করে সেখান থেকে। এবার সুপ্তের তীক্ষ্ণ দৃষ্টির শিকার হয় ত্রয়ী। সুপ্ত ত্রয়ীর বাহুতে চেপে ধরে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি ওর সাথে এখানে দাঁড়িয়ে কি করছো? সুপ্তের এমন আচরণ ত্রয়ীর জন্য কাঙ্ক্ষিত ছিল না। সে নিজের বাহুতে সুপ্তের বলিষ্ঠ হস্তের চাপ অনুভব করে সেই দিকে এক পলক তাকায়, তারপর সুপ্তর দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আপনি এমন ব্যবহার করছেন কেন? ব্যথা পাচ্ছি আমি। হাত ছাড়ুন। সুপ্ত ফট করে ত্রয়ীর হাত ছেড়ে দেয়। ত্রয়ী বাহুতে হাত বোলাতে বোলাতে বলে, ওই লোকটাই তো আমাদের এখানে নিয়ে এসেছে। নয়তো সকালে তো সার্কাসের মতন দেখেও এড়িয়ে গিয়েছেন। ভাগ্যিস উনি ভালো লোক। ত্রয়ীর কথা শুনে সুপ্ত ভ্রু উঁচিয়ে তাকায়, তারপর তাচ্ছিল্য হেসে বলে ওঠে, একজন রেপিস্টকে ভালো লোক বলে সম্বোধন করো, আর নিজে নিষ্পাপ স্বামীকে কত কিছু বলে দোষারোপ করো। দুটোই না জেনে বুঝে, শুধুমাত্র চোখের দেখায়। কথা কানা বলে সুপ্ত রিক্তকে সেই কেবিনে রাখা হয়েছে সেখানে ঢুকে পড়ে। সুপ্তর কথা বুঝতে ত্রয়ীর 10 সেকেন্ডের মতো সময় লাগে, তারপর বোধগম্য হতে অবাক হয়ে উচ্চারণ করে, রেপিস্ট? তুই ঠিক আছিস রিক্ত? রিক্ত হঠাৎ সুপ্তের গলার স্বর পেয়ে সামনে তাকায়। এতক্ষণ ওর হাত থেকে গুলি বের করে ব্যান্ডেজ করে দিয়েছে। সে সুপ্তকে দেখে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ঠিক আছে। সুপ্ত একটা প্রশান্তির হাসি নিয়ে বাইরে তাকায়। ত্রয়ী এখনো বরফের ন্যায় জমে দাঁড়িয়ে আছে। হঠাৎ পাশ দিয়ে কেবিনে ঢুকে সে, তাকে চোখাচোখি হয় দুজনের। রিক্তকে সাথে নিয়ে ওরা হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। সুপ্ত ড্রাইভিং সিটে বসে আর রিক্ত ফ্রন্ট সিটে বসেছে। ত্রয়ী পেছনে এসে বসে। ত্রয়ী এখনো কেমন স্থির হয়ে আছে। সুপ্তর মুখ থেকে শোনা ধ্রুব সত্যটা যেন তার হজম হচ্ছে না। রিক্তকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে তারপর বাড়িতে এসে সুপ্ত ও ত্রয়ী কিছু না বলে গাড়ি থেকে নেমে আগে ভাগে রুমে ঢুকে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে পড়ে। ঠিক যখন ত্রয়ী গোসল শেষ করে মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হয় তখন সুপ্ত রুমে প্রবেশ করে। ত্রয়ী দরজার দিকে তাকালে চোখাচোখি হয় দুজনে। ত্রয়ী দৃষ্টি নামিয়ে বেলকনিতে এসে উপস্থিত হয়। সুপ্ত সেদিক পানে একবার চেয়ে টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ত্রয়ীর চুল থেকে তোয়ালে খুলতে কোমরে সমান দীঘল কালো চুল পিঠময় ছড়িয়ে পড়ে। আকাশপানে আনমনা তাকায় ত্রয়ী। মনুষ্য কত বৈচিত্র্যময়, তাদের বাহ্যিক আচার আচরণের দ্বারা কিভাবে ভেতরে অমানুষটাকে লুকিয়ে রাখে কেউ ক্ষুণাক্ষরে টের পায় না। কত জঘন্য সে। ত্রয়ী তাওয়ালটা বেলকনিতে নেড়ে দিয়ে এসে দেখে সুপ্ত ফ্রেশ হয়ে এসে পড়েছে। ত্রয়ী আরশির সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বিছানায় হেলান দিয়ে বসা সুপ্তর পানে চায়। ত্রয়ীর চেহারায় যে 12টা বেজে আছে সেটা কি লোকটা দেখছে না? ত্রয়ী দ্বিধাদ্বন্দ্ব ভুগে মিনমিন করে জিজ্ঞাসা করে, লোকটা কি আসলে রেপিস্ট? সুপ্ত মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে এবার ত্রয়ীর পানে তাকায়, বলে, মস্তিষ্কে চাপ দিন মিসেস।
আপনার রুমমেটের আসামির চেহারা একবার স্মরণ করুন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কই, আমি তো ভুলিনি। সেদিন আপনি মুগ্ধ হয়ে আমার ওকালতি দেখছিলেন। ত্রয়ী কিছুটা অতীতে গিয়ে কাঠ গোড়ায় দাঁড়ানো ব্যক্তিটির চেহারা মনে করার চেষ্টা করে। সেদিন ঘৃণায় কেবল একবার দৃষ্টি দিয়েছিল সেই লোকটার ওপর, তাই আরসালানকে দ্বিতীয়বার দেখে মস্তিষ্ক চট করে ধরে ফেলতে পারেনি যে আরসালানই সে রেপিস্ট। সব কিছু মনে পড়তে ত্রয়ীর হৃদয় আরেকবার ঘৃণায় বিতৃষ্ণায় বিছিয়ে ওঠে। মনে পড়ে যায় রুমমেটের ক্রন্দনের ধ্বনি, মেয়েদের সবচেয়ে বড় অহংকার, সতীত্ব হারানোর লজ্জা ও কষ্ট। ত্রয়ী চোখ বন্ধ করে নেয়। ঘৃণায়, রাগে, দুঃখে এক ফোঁটা উষ্ণ অশ্রু বেয়ে পড়ে তার কপোল বেয়ে। কিছুক্ষণ পর সুপ্তের বলা সম্পূর্ণ কথাখানা মনে পড়তেই সেই তড়িৎ ঘুরে সরাসরি সুপ্তের পানে চায়, বিস্ময় নিয়ে বলে ওঠে, আপনি কি করে জানেন আমি সেদিন আপনাকেই দেখেছিলাম? কথাটা বলে ভ্রু কুঁচকায় ত্রয়ী। সুপ্ত রহস্যময় হাসে। ত্রয়ীর ভেজা কেশ এখনো শুকায়নি, ক্ষণে ক্ষণে ফোঁটায় ফোঁটায় জল পড়ছে চুল থেকে। স্নানের পর ত্রয়ীর শুভ্র মুখশ্রী হয়ে উঠেছে আরো স্নিগ্ধ। পাথরের নাক ফুলখানা জলজল করছে। ত্রয়ীর চোখ মুখে অজানা কিছু জানার কৌতূহল। সুপ্ত চট করে উঠে দাঁড়িয়ে ত্রয়ীর নিকট আসে। ত্রয়ীকে মন ভরে দেখে নিয়ে এলোমেলোভাবে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিতে বলে, কিছু রহস্যই রাখতে হয় বউ। সব জেনে গেলে কৌতূহল থাকে না। বিশাল আরশিতে তাদের প্রেমময় মুহূর্তে স্পষ্ট ফুটে ওঠে। জড়বস্তু দর্পণে যদি সক্ষমতা থাকতো, তবে এই যুগলের প্রেমময় এই মুহূর্ত সেই সমগ্র জীবনের জন্য নিজের মধ্যে বন্দি করে রাখত। একজোড়া কৌতূহলী দৃষ্টি আর একজোড়া দৃষ্টির দিকে তাকিয়ে মুগ্ধ চোখে। ত্রন্দা তার রুমের ব্যালকনিতে বসে হাঁসফাঁস করছে। যখন থেকে শুনেছে সুপ্ত ভাইয়ের বন্ধুর রিক্তর হাতে গুলি লেগেছে, তখন থেকে অজানা কারণে তার মন আনচান করছে। ত্রন্দা একবার নিজেকে প্রশ্ন করে, কারণটা কি সত্যি অজানা, নাকি সে অজ্ঞাত আচরণ করেছে বলেই এত পীড়া। ত্রন্দা বেলকনিতে বসেছিল, কোলের ওপর ছিল তার মোবাইল। ত্রন্দা মোবাইল লক খুলে একবার হোয়াটসঅ্যাপে ঢুকলো, তারপর রিক্তর দেওয়া সেভ করা নাম্বারের সাথে কনভারসেশন ঢুকে SMS টাইপ করতে লাগলো। লেখা সম্পূর্ণ না হতেই তা আবার মুছে ফেললো সে। বিকাল থেকে সে এমনটা প্রায় 20 বারের মতো করে ফেলেছে। ত্রন্দা আবারও রিক্তের দেওয়া শেষ মেসেজটা পড়লো। শেষ মেসেজে রিক্তর লেখা, ভালো করে পড়াশোনা করো। লেখাটা জল করছে, আর তাতে ত্রন্দার দীর্ঘশ্বাসের ইমোজি দেওয়া। এটা প্রায় 1 বছর আগের মেসেজ। এরপর আর তাদের কথা হয়নি। এই বাড়িতে আসলেও কুশল বিনিময় হয়েছে বটে। পুরো বিকেলটা ত্রন্দার অবচ্ছন্ন মনেই কেটে গেল। রাতের খাওয়ার সময় ডাইনিংয়ে এসে সকলেই উপস্থিত থাকলেও সুপ্ত ছিল না। মিসেস সুদৃত রিক্তকে বড্ড স্নেহ করেন। সুপ্তকে অনুপস্থিত খেয়াল করে ওনার রিক্তর কথা মনে আসে। যেহেতু ঘটনাস্থলে ত্রয়ী উপস্থিত ছিল, তাই তিনি ত্রয়ীকেই জিজ্ঞাসা করেন, রিক্তির অবস্থা এখন কেমন বৌমা? মামির মুখে বৌমা উচ্চারণ শুনে বেলার খাওয়ার গতি কমে আসে। আর চোখে সে ত্রয়ীর দিকে তাকায়। শাড়ি পরিহিতা রমণী যে সত্যিই নতুন বউদের ন্যায় শোভা বিকশিত করছে, তা মানতে তার ঈর্ষান্বিত মন বিষিয়ে ওঠে। বেলার মনে হয় ত্রয়ী সুপ্ত চস তার হলো না। এমনকি ত্রয়ের জন্য তাকে সবার সামনে অপমানিতও হতে হয়েছে। ত্রয়ী কি বলে শোনার জন্য সে কান খাড়া করে খাবার খেতে থাকে। ভাগ্যিস গুলি তেমন গভীরে বিদ্ধ হয়নি। আশা করি সপ্তাহখানেকের মাঝে উনি সুস্থ হয়ে উঠবেন, ইনশাল্লাহ। ত্রয়ীর কথায় মিসেস সুদ্রি চিন্তামুক্ত হলেও ত্রয়ীর পরের বলা কথা শুনে দুশ্চিন্তায় রেখা ফুটে ওঠে কপালের ভাঁজে। একটু এদিক সেদিক হলে ওনার প্রাণ চলে যেতে পারতো। ত্রন্দার গলায় খাবার আটকে যাবার জোগাড় হয়। সে দ্রুত পানি পান করে। চিন্তার করুণ হয়ে আসে চেহারা। নিশ্চয় রিক্তর অনেক কষ্ট হচ্ছে। তুমি এটা কেন বুঝতে পারছো না যে তুমি এইসবের মূল কারণ?
বেলার কটাক্ষ করে বলা কথাটায় সঠিক অর্থ বুঝতে না পেরেও ত্রয়ী ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে। মানে কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো। এখানে স্পষ্ট করে বলার কি আছে? তোমার আর সুপ্তের বিয়ে হবার পর থেকেই একের পর একটা ক্যাচাল লেগেই আছে। রিসেপশনের দিনও তোমার উপর হামলা হলো, আর আজকে তো রিক্ত ভাই মরতে মরতে বেঁচে গেছে তোমার ভাষ্য মতে। আমার তো মনে হচ্ছে গুলিটা তোমার ওপরেই ছেড়া হয়েছিল। এরপরেও তুমি যদি না বোঝার ভান করো তবে কি বলবো? বেলার কথায় ত্রয়ী আশ্চর্য হয়ে তাকিয়ে রয়। ত্রয়ীর এমন অবস্থা চেহারা দেখে মনে মনে পৈশাচিক হাসে বেলা। তার হাতে চলা জিনিস কেড়ে নেয়। তোমার হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি কি জিনিস। ত্রয়ী উত্তরে কি বলবে বুঝতে পারে না। বেলার কথায় সকলে বিরক্ত হলেও কেউ কিছু বলে না। সকলে চুপচাপ খাওয়া শেষ করে উঠে গেল। সবার শেষে ত্রয়ী ডাইনিং টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়, যদিও তার পাতে এখনো অর্ধেক খাবার পড়ে আছে। ত্রয়ী তাদের রুমের কাছাকাছি আসতে চন্দাকে দরজার সামনে পায়চারি করতে দেখে ত্রয়ী হাঁটার গতি কমিয়ে ধীরে ধীরে রুমের কাছে আসে। কিন্তু চন্দ্রার পায়চারি করতে করতে ততটা বিভোর ছিল যে তাকে দেখতেই পায়নি। ত্রয়ী চন্দাকে পরখ করলেই বলে ওঠে, কি ব্যাপার তন্দা, তুমি রুমের সামনে দাঁড়িয়ে এভাবে পাইচারি করছো কেন? চলো রুমে চলো। চন্দ্রা ত্রয়ীকে দেখে একটা গোপন শ্বাস ছেড়ে তারপর বলে তুমি এখন আসছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি ভাবি। ওঠে। ত্রয়ী ভ্রুয়ে কুঁচকে স্বল্প হেসে শোধায়। কেন? চন্দা কারণটা বলতে গিয়ে আটকে যায়, তারপর ঠোঁট কামড়ে কোনো রকমে বলে, রিক্ত ভাই এখন কেমন আছে একটু খোঁজ নিয়ে দেখবে? আমার ওনার জন্য খুব চিন্তা হচ্ছে। ত্রয়ীর তন্দ্রার চোখের দৃষ্টি আকুলতা পরখ করে মিটিমিটি হেসে বলে, এতই যখন চিন্তা হচ্ছে গিয়ে দেখে আসো। আর তোমার কেন এত চিন্তা হচ্ছে শুনি? উনি তো তোমার কেউ না, পরের জন্য এত আকুলতা, এত চিন্তা। ত্রয়ীর কথা শুনে প্রথম তন্দ্রা দুঃখ বোধ করলেও পরে আচমকা ত্রয়ীর হাত ধরে অনুরোধ সুরে বলে, তুমি আমার সাথে এখন রিক্তদের বাড়িতে যেতে পারবে? সর্বোচ্চ গতিতে গাড়ি চললেও যেন চন্দ্রার মনে হলো যদি আর একটু জোরে যাওয়া যেত। ত্রয়ী চুপচাপ বসে চন্দ্রার অস্থিরতা দেখছে। চন্দ্রা নিঃসন্দেহ ত্রয়ীর থেকেও সুন্দর, ফর্সা ত্বক, রেশমি চুল, কিন্তু তার তার বেকার একটা ছেলের জন্য এত ব্যাকুলতা মুগ্ধ হয় ত্রয়ী। পরক্ষণে চন্দ্রার সাথে মজা নেওয়ার জন্য বলে ওঠে, আর একবার ভালো করে ভেবে নাও তন্দ্রা, ছেলে কিন্তু বেকার। চন্দ্রা নিষ্পাপ চোখে তার দিকে তাকায়, দেখে ত্রয়ী মিটমিটিয়ে হাসছে। চন্দ্রা হঠাৎ ক্ষেপে যায়, বলে ওঠে, তুমি আমার সাথে মজা নিচ্ছ ভাবি? ত্রয়ী কিছু না বলে রিনরিনিয়ে হেসে ওঠে। হাসতে হাসতেই তার খেয়াল হয় এক একজন মানুষের কাছে সে এক এক রকম পার্সোনালিটির, বড়ই বিচিত্র। যারা পথে কিছু না হলেও সারা পথ কিছু না হলেও এত রাতে ভাইয়ের বন্ধুর খোঁজ নিতে আসায় কাজটা চন্দ্রার নিকট অদ্ভুত মনে হলো। তবে ত্রয়ী চোখ মুখ স্বাভাবিক। চন্দ্রা তাই দেখে প্রশ্ন করে, এত রাতে এভাবে চলে আসলাম, আমার কেমন অদ্ভুত লাগছে। তুমি কিছু মনে করছো না? না, তুমি আমায় নিয়ে এসেছো, আমি তো নিজে থেকে আসতে চাইনি। ত্রয়ী সোজা সাপটার জবাব শুনে চন্দ্রা দ্বিধাভরা মুখশ্রীতে কলিং বেল বাজায়। দরজাটা রিক্তই খুলে দেয়। এত রাতে এখানে ত্রয়ী আর চন্দ্রাকে দেখে যে সে অবাক হয়েছে তার তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। চন্দ্রাকে একবার গাঢ় চোখে দেখে ওদের ভেতরে আসতে বলে রিক্ত। চন্দ্রা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে সোফায় বসে। রিক্ত অবাক চোখে চন্দ্রাকে দেখে চলেছে। ত্রয়ী বেশ স্বাভাবিক। ভাই, আপনারা এত রাতে ভাবি কিছু সমস্যা হয়েছে? রিক্ত প্রশ্ন করার পরপরই ত্রয়ীর বাহুত খামচে ধরে চন্দ্রা। ত্রয়ীর মনে মনে হেসে স্বাভাবিকভাবেই উত্তর দেয়, আসলে আপনি এখন কেমন আছেন তাই দেখতে আসলাম। তন্দ্রা খুব চিন্তা করছিল। ত্রয়ীর মুখে এমন কথা শুনে চন্দ্রার মরি মরি অবস্থা। ইস, ভাবি কেন আগ বাড়িয়ে এটা বলতে গেল? রিক্ত কি ভাবলো? ওর জন্য চন্দ্রার খুব কষ্ট হচ্ছে? সত্যিই তো হচ্ছে।
চন্দা আর চোখে উজ্জ্বল শ্যামবর্ণ বরণের যুবকটির পানে চায়। ব্যাটা কেমন অদ্ভুত চোখে তার দিকেই তাকিয়ে আছে। ত্রয়ী আশেপাশে তাকিয়ে দেখতে থাকে। হয়তো বাড়ির সকলে ঘুমোতে গেছে। চন্দা হঠাৎ উঠে দাঁড়ায়, বলে, আমরা এবার আসি, তুমি ভালো থেকো, ঠিক মতো ওষুধ খেও। চন্দা উঠে বাহিরে বেরিয়ে এসে জোরে জোরে শ্বাস নেয়, যেন কেউ তার শ্বাসরোধ করে রেখেছিল। দ্রুত গতিতে গাড়িতে এসে বসে সে। ত্রয়ী আসলে গাড়ি ছেড়ে দেয় ড্রাইভার। রিক্ত অবাক চোখে ওদের যাওয়া লক্ষ্য করে। প্রচণ্ড ড্রাঙ্ক হয়ে ড্রাইভ করছে আরসালাম। অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলে এখন চোখে অস্পষ্ট দেখছে সে। হঠাৎ সামনে কেউ এসে পড়লে দ্রুত ব্রেক কষে আরসালাম। তারপর বেশ কয়েকটা গালি দিয়ে গাড়ি থেকে বের হয়ে আসে সে। তার পেছন থেকে গার্ড ভর্তি গাড়িটাও থেমেছে তাতে। আরসালাম গাড়ির সামনে আসতেই দেখে একটা মেয়ে গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। আরসালাম ঝাপসা দৃষ্টিতে তার দিকে তাকায়। খয়েরি রঙের জামা পরিহিত মেয়েটি হাতে অনেকগুলো শপিং ব্যাগ। বাবার সাথে ফোনে কথা বলতে বলতে আসায় আরসালামের গাড়ি লক্ষ্য করেনি সে। আগত মেয়েটি বিনয়ের সাথে আরসালামকে সরি বলে, কিন্তু তাতে খেয়াল নেই মাতাল আরসালানের। তার অবচেতন মন এই মুহূর্তে মেয়েটির মাঝে ত্রয়ীকে দেখছে। ঝাপসা দৃষ্টিতে ত্রয়ীকে দেখার পর তার মনে হচ্ছে এটাই ত্রয়ী, সুপ্তের স্ত্রী। মুহূর্তেই পৈশাচিক হাসি ফুটে আরসালামের মুখে। খপ করে চেপে ধরে মেয়েটির হাত। আচমকা এমন হয় মেয়েটি দিশা হারিয়ে চারপাশে তাকায়, কিন্তু হায়, কেউ নেই তাকে সাহায্য করবে। সকলে একবার এদিক ওদিক তাকিয়ে যার যার মতো চলে যাচ্ছে। আরসালাম শক্তির কাছে পেরে ওঠে না মেয়েটি। অগত্যা তাকে আরসালামের জোর করে গাড়িতে নিয়ে বসায়। তারপর সজোরে গাড়ি ছুঁড়ে ফেলে পুরনো একটা বাংলোয় নিয়ে আসে। ফোন বের করে কল লাগায় সুপ্তর নম্বরে। সুপ্ত সবে বাড়িতে এসে পৌঁছেছিল। আননোন নম্বরে কল দেখেও সে রিসিভ করে না, কেননা কোনো ক্লায়েন্টের কল হতে পারে। কল রিসিভ করতেই রুমে প্রবেশ করে সে। অপর পাশ থেকে পুরুষালী অট্টহাসির শব্দে ভ্রু কোঁচকায় সুপ্ত ভেসে আসে। শুনতে পাচ্ছিস তোর বউয়ের আকুতি ভরা কণ্ঠ? আরসালামের কণ্ঠ চিনতে পেরে সুপ্তের চোয়াল শক্ত হয়ে আসে। কিছু বলতে যাবে তার আগে কর্ণগোচর হয় মেয়েলি কান্নার আওয়াজ। থমকে যায় সুপ্ত পুরো রুমে ত্রয়ীকে খুঁজে না পেয়ে সত্যি ভেবে নেয় ত্রয়ী আরসালামের কাছে আছে। সুপ্ত বেশ রাগান্বিত কণ্ঠে বলে ওঠে। লিভ হার রাইট নাও আরসালান। আরসালামের উত্তর কুৎসিতভাবে ভেসে ওঠে। মেয়েটি যাকে নেশায় মত্ত আরসালামের ত্রয়ী বলে মনে হচ্ছে, সে এখন আরসালামের হাতে মুঠোয় বন্দী। আরসালাম তার দিকে তাকিয়ে ফোনের অপর পাশে থাকা সুপ্তকে বলে ওঠে। রাগে দুঃখে প্রচণ্ড শক্তিতে ফোন ফ্লোরে আছাড় মারে সুপ্ত। হাতে থাকা কোট বিছানায় ছুঁড়ে দৌড়ে রুম থেকে বের হয় সে। ত্রয়ী ও চন্দা সবে বাড়িতে এসে পৌঁছে গেছে। গাড়ি থেকে বের হতেই সদর দরজায় পা রাখতেই সুপ্তকে ব্যস্ত ভঙ্গিতে হেঁটে আসতে দেখে ভ্রু কোঁচকায় ত্রয়ী। সুপ্তের পরনে কালো রঙের ইন করা শার্ট, কালো প্যান্ট। সবে বাড়িতে ফিরেছে তা স্পষ্ট, তবে ইনি আবার এখন ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছেন? নিচের কাছে প্রশ্ন করে ত্রয়ী ধীরে ধীরে সুপ্তর পানে এগোয়। সুপ্ত ক্রোধান্বিত মুখে ফোন হাতে কিছু করতে করতে হেঁটে আসছে। তখন যেটা ভেঙেছে সেটা বাটন ফোন ছিল। ত্রয়ী ফোনের লোকেশন বারবার চেক করার পরেও বাড়িরই লোকেশন দেখাচ্ছে। সুপ্ত বিরক্তি মুখে বারবার ত্রয়ীর লোকেশন বের করার চেষ্টা করছে। হঠাৎ নূপুরের আওয়াজ কানে আসতেই সুপ্তের হাঁটার গতি কমে। তড়াৎ করে সামনে তাকায় সে। অতি মূল্যবান কোনো জিনিস হারিয়ে যাওয়ার পর অনাকাঙ্ক্ষিতভাবে খুঁজে পেলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনভাবে সুপ্তের হৃদয়ে প্রশান্তি নেমে আসে। তবে সে দ্বিগুণ রেগে ওঠে এবার। দ্রুত ত্রয়ীর মুখোমুখি এসে দাঁড়ায়। কিছু বলবে তার আগে পেছনে হেঁটে আসা চন্দ্রাকে নজরে আসে তার।
ওর দিকে একবার তাকিয়ে ত্রয়ীর হাত শক্ত করে ধরে সে। ত্রয়ী অবাক হয়ে তাকায়, সুপ্তর চোখ মুখে ক্রোধান্বিত দেখে মনে মনে প্রশ্ন করে ওঠে। উনি এত রেগে আছেন কেন? সুপ্ত ত্রয়ীকে এক প্রকার টেনে নিয়ে সিঁড়ির দিকে রওনা হয়। সুপ্তর গায়ের জোরে ত্রয়ী অবলীলায় তার সাথে সাথে যেতে থাকে। সুপ্তের এমন আচরণে দরুন ত্রয়ীর চোখে মুখে বিস্ময় ছড়িয়ে। সিঁড়ির শেষ ধাপে এসে ত্রয়ী পেছনে থাকা চন্দার দিকে অবাক দৃষ্টিতে একবার ফিরে তাকায়, যা চন্দার মনে জমে থাকার ভয়ের পরিমাণ দ্বিগুণ করে দেয়। সে তো ভেবেই নিয়েছে তারা যে রিক্তের বাসায় গিয়েছে সেটা সুপ্তকে বলে দিয়েছে রিক্ত। যেহেতু ত্রয়ীর সাথে গেছে তাই সুপ্ত সম্ভবত ত্রয়ীর ওপর এসে পড়েছে সেই রাগ। ত্রন্দা নিজের মতো ভেবে নিয়ে ভয়ে তথস্থ থাকে। ভীত ও নরম মনের মানুষ ত্রন্দা ভয়ে ভয়ে রুম অবধি পৌঁছে দরজা লাগিয়ে দেয়। এদিকে সুপ্ত ত্রয়ীকে রুমে এনে জোরে শব্দ করে দরজা লাগায়। সুপ্তের রাগী মুখ আর রাগের এমন বহিঃপ্রকাশ ত্রয়ী পিলে চমকে ওঠে। এরকম করছে সুপ্ত জিজ্ঞাসা করে, এত রেগে আছেন কেন আপনি? এভাবে টানতে টানতে নিয়ে আসলেন, আশ্চর্য। সুপ্ত ক্ষিপ্ত দৃষ্টিতে ত্রয়ীর দিকে তাকায়। ত্রয়ী অবাক মুখশ্রী। ডু ইউ হ্যাভ এনি কমন সেন্স ত্রয়ী? সুপ্তের দাঁতে দাঁতে চেপে বলা কথার সাথে সাথে ত্রয়ীর ধরে রাখা হাত জোরে পড়ে। ত্রয়ীর সূক্ষ্ম ব্যথা অবুঝের ন্যায় কপাল কুঁচকে যায়। তোমার কোনো আইডিয়া আছে আমি কতটা চিন্তায় ছিলাম? বারবার তোমার ফোনের লোকেশন ট্র্যাক করার পরও যখন এই বাড়ির লোকেশনই দেখাচ্ছিল তখন কতটা পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। এই ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? না বলে কোথায় গিয়েছিলে তুমি? ত্রয়ী অবাক চোখে কিছুক্ষণ শুনল, কিন্তু তখনই হাতের ব্যথা সূক্ষ্ম আর্তনাদ করে ওঠে সে। মিহিসরে বলে ওঠে, আমার প্রশ্নের উত্তর দাও। জানানোর মতন কোথাও যায়নি তাই জানায়নি, আর আমার জন্য আপনার কেন তো চিন্তা হবে? সুপ্ত এখনো হাত শক্ত করে ধরে থাকায় শেষাক্ত বাক্যখানা ত্রয়ী তাচ্ছিল্য নিয়েই বলে। সুপ্ত শক্ত কণ্ঠে বলে ওঠে, বিকজ ইউ আর মাই ওয়াইফ। ত্রয়ী হাত মুচড়ে ছাড়ানোর চেষ্টা করে। তা দেখে সুপ্ত হাতের বাঁধন ঢিলে করে, কিন্তু মুঠোর বন্দি থাকা ত্রয়ীর নরম হাত। ত্রয়ী সুপ্তর চোখের পানে তাকায়, ভেজা শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি আপনার ওয়াইফ। আমাকে নিয়ে চিন্তা আর পাগলপ্রায় হওয়ার কারণ, স্বামী স্ত্রীর মাঝে একে অপরের অনুপস্থিতি দারুণ চিন্তা হওয়ার কারণ, একে অপরের প্রতি টান ভালোবাসা। আপনার আমাকে নিয়ে চিন্তা কেন হবে? আপনি কি আমায় ভালোবাসেন? সুপ্ত ত্রয়ীর ভেজা দৃষ্টিতে তাকায় নিবিড়ভাবে। ত্রয়ীর চোখে অশ্রুদের অস্তিত্ব বোঝা গেল, মুখশ্রী শক্ত দেখা যাচ্ছে। সুপ্ত ত্রয়ীর কোমরে হাত রেখে নিজের মাঝে থাকা সমস্ত দূরত্বের অবসান ঘটায়। আকস্মিক সুপ্তর টানে টাল সামলাতে না পেরে কাঁধের শার্ট খামচে ধরে ত্রয়ী। ত্রয়ীর পেটে বলিষ্ঠ হাত পেঁচিয়ে চোখ মুখ খেচে সুপ্ত অতি শান্ত কণ্ঠে বলে ওঠে, তোমার অগ্নিদৃষ্টি অন্তর্ভেদ করে হৃদয়ে দ্রোহ জ্বালায়। তোমার নুপুরের আওয়াজ কানে ভেসে আসলে আমার শান্তি অনুভব হয়। তোমার শক্তপোক্ত কথার ভান হৃদয়ে এসে বিধে। তোমার দিকে কেউ অসম্মানের সহিত তাকালে তার প্রাণ নাশ করার অভিপ্রায় জাগে। তোমার ভেজা চোখের দৃষ্টি এই যে আমার ভেতরটাকে আন্দোলিত করছে, হৃদয় নামক অঙ্গটাকে সূক্ষ্ম নিবিড়ন চালাচ্ছে। সুপ্ত থামে, সেই সাথে ছলছল করে ওঠে ত্রয়ীর নেত্রযুগল। সুপ্তর কাঁধে হাতের খামচি দৃঢ় হয়। এসব কি তোমার প্রতি আমার বিশুদ্ধ প্রেম নয়? অকৃত্রিম ভালোবাসা নয়? বলো মিসেস ত্রয়ী মেহরোজ। ত্রয়ী আচমকা এক কাণ্ড করে বসে। সুপ্তর গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করে তাকে। সুপ্ত ত্রয়ীর এই কার্যের জন্য মোটেও প্রস্তুত ছিল না। থমকে গিয়েছে সে। এই প্রথম ত্রয়ী স্বেচ্ছায় তাকে আলিঙ্গন করল।
ত্রয়ী কি বোঝালো? হ্যাঁ, এটাই প্রেম, ভালোবাসা। সুপ্ত ত্রয়ীকে দুহাতে আঁকড়ে ধরল, কাঁধে অশ্রুর অনুভব করে, কিছুটা ভ্রু কুঁচকায় সুপ্ত। তার সাথে ভেসে আছে ত্রয়ীর কন্দনপূর্ণ কণ্ঠ। এতটা ভালোবাসার জন্য মিসেস সুপ্ত আপনাকে অনেকটা ভালোবাসে অ্যারোগেট সাহেব। সুপ্ত স্মিত হেসে ত্রয়ীর গলায় তার ওষ্ঠ স্পর্শ করে। সুপ্তকে জড়সড় আঁকড়ে ধরে ত্রয়ী। এবার সুপ্তর মাথায় অন্য চিন্তা করে। সেই কান্নারত মেয়েটিকে কে ছিল তবে? আরসালের কোনো কৃতদাসী? অবশ্যই তা হবে। নিশ্চয় সুপ্তকে কোনোভাবে ফাঁসানোর ফাঁদ ছিল। আরসালে যে বেশ ধূর্ত তা ভালো করেই জানে সুপ্ত। সুপ্ত মনে মনে রাগে ফুঁসে উঠলেও মুখে তা ফুটিয়ে তোলে না। বইয়ের উষ্ণ আলিঙ্গনে ডুবিয়ে ফেলতে থাকে তার সত্তাকে। ফজরের নামাজ আজান কানে আসতেই আরসালের ঘুম ছুটে যায়। কপাল ভ্রু কুঁচকে বিছানায় উঠে বসে সে। ঘর জুড়ে তীব্র আলো আনাচে কানাচে স্পষ্ট। আরসালান নিজের দিকে তাকিয়ে নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখে একটু অবাক হয় না, বরং পরম স্বাভাবিকতার সাথে উঠে প্যান্ট পরিধান করে নেয়। তারপর বিশাল বেডের দিকে তাকাতেই একজন মেয়েকে চাদরে আচ্ছাদিত অবস্থায় নজরে আসে তার। বিজয়ের কুটিল হাসি ফুটে ওঠে আরসালানের ওষ্ঠ জুড়ে। মেয়েটা তার বিপরীত মুখে হয়ে শুয়ে আছে, মূলত অজ্ঞান হয়ে আছে সে। আরসালান ঠোঁটে পৈশাচিক হাসি নিয়ে মেয়েটার পানে এগোয়, তার খেয়ালে ত্রয়ীর মুখদর্শনের আশায়। আরসালের ঘুরে বেডের কিনারায় চলে আসে। ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে মেয়েটির মুখ। আরসালের মুখের হাসি ধীরে ধীরে মলিন হয়ে যায়। গোলগাল আদলের একটা ফর্সা মুখশ্রী। মেয়েটার চেহারার ধুতি নীল হয়ে কঙ্কালের আমাবস্যা ছেয়েছে। আরসালের চেহারার ভাব বদলে আসে। সে অচেনা একজন মেয়ের সম্মান লুটেছে বলে নয়, সুপ্তর স্ত্রী ত্রয়ীর বদলে অন্য একজনকে দেখে। আরসালানের কাছে থাকা টেবিলে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। মেয়েটাকে উগ্রভাবে ডাকার পরেও কোনো সাড়া না পেয়ে পার্সেল চেক করে সে। পালস চলছে। আরসালান গায়ে শার্ট জড়াতে জড়াতে রুম থেকে বের হয়ে আসে। তারপর তার সহচারীদের বলে মেয়েটা ফোন চেক করে বাড়ির নাম্বার কল করতে, তবে অতীব সাবধানের সাথে বিষয়টা হ্যান্ডেল করতে বলে দেয়। যদিও না মানে তবে যেন মোটা অঙ্কের ক্যাশ প্রদান করে। চেয়ারে বাবু হয়ে বসে আছে ত্রয়ী, পরনে কলা পাতা রঙের সুতির শাড়ি। আজ তার মেডিকেল যাওয়া হবে না, সুপ্তের কড়া নিষেধ। ত্রয়ী যদিও এই মুহূর্তে ইচ্ছে করছে ঘাড় তাড়ামি করে কলেজে যেতে, পরক্ষণে আবার ভাবছে থাক না, মানুষটা এত অতিষ্ঠ করে তোলা ঠিক হবে না। তাই সে বসে বসে সুপ্তর রেডি হওয়া দেখছে। ত্রয়ী আধ ভেজা চুল থেকে অনেক সময় পর পর এক ফোঁটা দু ফোঁটা করে পানি পড়ছে মেঝেতে। ত্রয়ী আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে একটা টেবিল ফ্যান এসে ড্রেসিং টেবিলের সামনে রাখে। তারপর তা চেয়ারে দিকে সেট করে পুনরায় চেয়ারে বসে বাবু হয়ে বসে। ফ্যানের বাতাসে তার চুলগুলো উঠতে থাকে কোনো বাধা ছাড়াই। সুপ্ত একবার তাকে দেখে নেয়। ত্রয়ী মনোযোগ দিয়ে সুপ্তকে খেয়াল করছে। স্কাই ব্লু কালারের শার্ট ও কালো প্যান্ট পরনে, হাতে এক্সক্লুসিভ ওয়াচ। চুল আশ্রে ত্রয়ীর দিকে তাকিয়ে সুপ্ত বলে ওঠে, তুমি একটু লজ্জা পাচ্ছ না বউ? কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো? কালকের কথা স্মরণে নেই? ত্রয়ী দুহাতে মুখ চেপে সুপ্তের লাগান ছাড়া কথার রিয়াকশন প্রকাশ করে। ঠোঁট কামড়ে হেসে ওঠে সুপ্ত। ত্রয়ীর দিকে যে একটু আগাবে অমনি দরজা নক করে কেউ। সুপ্ত কে বলে জিজ্ঞাসা করতে মিনির গলা ভেসে আসে। সুপ্ত পুনরায় আয়নায় নিজেকে দেখতে দেখতে মিনিকে ভেতরে আসতে বলে। মিনি ভেতরে এসে খবর দেয়, ভাইয়া, একজন লোক তোমার সাথে দেখা করতে এসেছে। খুবই জরুরি কেস মনে হচ্ছে। শুনুন, আপনার কি আজকেও ফিরতে দেরি হবে?
সুপ্ত দরজার কাছে আসতেই ত্রয়ী প্রশ্ন করে। সুপ্ত একবার ত্রয়ীর দিকে ফিরে তাকায়, বলে, আমি সঠিক বলতে পারবো না। ভদ্রলোক হয়তো কোনো কেস নিয়ে এসেছে, সেটা নিয়ে দেরি হতে পারে। ত্রয়ীর মুখে একটু হাসি ফুটিয়ে বলে, আচ্ছা